হ্যালো স্টুডেন্টস, এই ভিডিওতে আমরা স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস এই চ্যাপ্টারের প্রথম দিকের যে অংশটা আছে আমাদের সেমিস্টার 1-এ, অর্থাৎ অ্যানিমাল টিস্যু বা প্রাণী কলা, সেই অংশটা নিয়ে আমরা জানার চেষ্টা করব। কলা বা টিস্যু কাকে বলে এই বেসিক নলেজ কিন্তু আমাদের আছে। যখন উৎপত্তি ও গঠনগতভাবে একই কোষ সমষ্টি যখন একই ধরনের কাজ করবে, সেই কোষ সমষ্টিকে আমরা বলবো হচ্ছে কলা। ওকে, তাহলে টিস্যুর সংজ্ঞা কি হওয়া উচিত? The group of cell when structurally and functionally similar and their origin is also similar called tissue। যখন কোষ সমষ্টি যারা গঠনগত এবং কার্যগতভাবে এক এবং উৎপত্তিগতভাবেও এক, তাদেরকে আমরা বলবো কলা। তো প্রাণী কলাকে আমরা চার ভাগে ভাগ করতে পারি: আবরণী কলা, যোগ কলা, পেশী কলা এবং স্নায়ু কলা। ইংলিশে কি বলা হয়? এপিথেলিয়াল টিস্যু, কানেকটিভ টিস্যু, মাস্কিউলার টিস্যু এবং নার্ভাস টিস্যু। আবরণী কলা, যোগ কলা, পেশী কলা এবং স্নায়ু কলা। আমরা কি বললাম? কলা আমরা কখন বলবো? যখন কোষ সমষ্টি তারা উৎপত্তিগতভাবে এক হবে, যাদের অরিজিন যখন সেম হবে, তাই না? তাহলে এই যে চার ধরনের প্রাণী কলা আমরা দেখতে পাই, এদের উৎপত্তি আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি, আমরা নিশ্চয়ই এইটুকু জানি যে আমরা হচ্ছে ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, তাই না? ট্রিপ্লোব্লাস্টিক মানে যখন ডেভেলপমেন্ট আমাদের হয় তখন কিন্তু সেই গ্যাস্ট্রুলেশন ফেজে আমাদের তিনটে জার্ম লেয়ার তৈরি হয়: এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। তো পরবর্তীকালে কিন্তু আমাদের দেহে যত কলা বা যত টিস্যু আছে সব কিন্তু ওই তিনটে জার্ম লেয়ার থেকেই উৎপন্ন হয়: এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। তো এই যে চার ধরনের টিস্যু আমাদের বডিতে আমরা পাবো, এই কোন টিস্যু কোন লেয়ার থেকে তৈরি হয় এটা আমরা দেখে নিই। যদি আমরা এপিথেলিয়াল টিস্যু নিয়ে কথা বলি, এপিথেলিয়াল টিস্যু কিন্তু একমাত্র টিস্যু যেটা এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম তিনটে লেয়ার থেকেই তৈরি হতে পারে। ওকে, তাহলে এপিথেলিয়াল টিস্যু একমাত্র টিস্যু যেটা আমাদের যে তিন রকমের স্তর হয়, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, তিন রকমের লেয়ার থেকেই তৈরি হতে পারে। কানেকটিভ টিস্যু মানে যোগ কলা কিন্তু ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। ছোটবেলায় আমরা আবরণী কলা, যোগ কলার পার্থক্য কিন্তু পড়েছি যে যোগ কলা শুধুমাত্র ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। তো এটা মনে রাখতে হবে। মাস্কিউলার টিস্যু বা পেশী কলাও কিন্তু শুধুমাত্র ভ্রূণের মেসোডার্ম থেকেই উৎপন্ন হয়। আর যদি আমরা নার্ভাস টিস্যু বা স্নায়ু কলা নিয়ে কথা বলি, স্নায়ু কলা কিন্তু শুধুমাত্র এক্টোডার্ম থেকে উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে কোন টিস্যু বা কোন কলা কোন জার্ম লেয়ার থেকে উৎপন্ন হয় এটা আমাদের জেনে রাখা অবশ্যই প্রয়োজন। আমরা এই ভিডিওতে শুরু করব এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা নিয়ে। এপিথেলিয়াল টিস্যু এই নামটা এসছে একটা গ্রিক ওয়ার্ড থেকে। এপি মানে হচ্ছে অ্যাবাভ বা আপন, মানে কোনো কিছুর ওপরে, আর থেলিয়া মানে হচ্ছে টু গ্রো অর্থাৎ বৃদ্ধি পাওয়া। তো যে কলা কোনো কিছুর ওপরে বৃদ্ধি পাবে, কোনো কিছুর ওপর মানে ধরো আমাদের স্কিন, দেহের একদম বাইরে, বা আমাদের ধরো স্টোমাক বা পাকস্থলী, পাকস্থলীর বাইরের লেয়ার আছে আবার ভেতরের লেয়ার আছে। তাহলে এপিথেলিয়াল টিস্যু কিন্তু সবসময় কোনো অঙ্গের বাইরের লেয়ার বা ভেতরের লেয়ার তৈরি করবে। ওকে, তো এপিথেলিয়াল টিস্যু, তাহলে যেটা বললাম যে এপি মানে হচ্ছে আপন বা অ্যাবাভ কোনো কিছুর ওপরে, আর থেলিও মানে হচ্ছে গ্রো বা টু গ্রো বৃদ্ধি পাওয়া, তো কোনো কিছুর ওপরে বৃদ্ধি পাবে। এপিথেলিয়াল টিস্যু ধরো আমরা স্কিন, তাহলে স্কিনের যে এপিথেলিয়াল টিস্যুর যে সেলগুলো, এই সেলগুলো কিন্তু খুব গায়ে গায়ে থাকবে। এদের মাঝখানে কিন্তু ইন্টারসেলুলার স্পেস থাকবে না, কারণ যদি সেলের মাঝখানে মাঝখানে গ্যাপ থাকে, ইন্টারসেলুলার স্পেস থাকে, তাহলে বাইরে থেকে ভাইরাস, ব্যাকটেরিয়া সব আমাদের দেহে ঢুকে যাবে, তাই না? বা আমাদের দেহ থেকে বিভিন্ন পদার্থ বেরিয়ে যাবে। কিন্তু এটা তো আমাদের এপিথেলিয়াল টিস্যু তো সেরকম হলে চলবে না, এর কাজ তো আমাদের সুরক্ষা প্রদান করা, তাই না? তাহলে এপিথেলিয়াল টিস্যুর যে সেলগুলো তারা কিন্তু একদম গায়ে গায়ে থাকবে, এবং ইভলিউশনে এপিথেলিয়াল টিস্যুই কিন্তু প্রথম ইভলভড হয়েছিল। ফলে আমাদের যখন ডেভেলপমেন্ট হয় এমব্রায়োনিক স্টেজে, তখন কিন্তু প্রথম তৈরি হয় এপিথেলিয়াল টিস্যু। তাহলে প্রথম সেন্টেন্সটা কি বলেছে? এপিথেলিয়াল টিস্যু ইভলভড ফার্স্ট, অর্থাৎ ইভলিউশন বা বিবর্তনের সময় কিন্তু সর্বপ্রথম এপিথেলিয়াল টিস্যুই সৃষ্টি হয়েছিল। অ্যান্ড আর অলসো ফর্মড ফার্স্ট ইন দি এমব্রায়ো। আমাদের যখন ভ্রূণের ডেভেলপমেন্ট চলে তখন কিন্তু সর্বপ্রথম আমাদের দেহে এপিথেলিয়াল টিস্যু তৈরি হয়। এপিথেলিয়াল টিস্যুর আমি বলেই দিলাম যে দে ফর্ম কভারিং অফ ফ্রি সারফেসেস ইনসাইড অ্যান্ড আউটসাইড দি বডি। আমাদের বাইরের কাভারিং সারফেস তৈরি করতে পারে, বা ধরো যে কোনো অর্গ্যান, যদি আমরা বলি ক্ষুদ্রান্ত্র, স্মল ইন্টেস্টাইন, তার বাইরের লেয়ার বা তার ভেতরের লেয়ার, স্টমাক, তার বাইরের লেয়ার বা তার ভেতরের লেয়ার। তো কোনো অর্গানের বাইরের লেয়ার বা ভেতরের লেয়ার জেনারেলি এরা তৈরি করে। আর এপিথেলিয়াল টিস্যুর যে সেলগুলো, দে আর ক্লোজলি অ্যাসোসিয়েটেড, যেটা বললাম একদম ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকবে, একদম গায়ে গায়ে। এদের মাঝখানে আমরা কিন্তু কোনো ইন্টারসেলুলার স্পেস দেখতে পাবো না, অ্যাবসেন্ট। ওকে, আর কি বলছে? এপিথেলিয়াল টিস্যুর যে সেলগুলো তারা কিন্তু বেসমেন্ট মেমব্রেনের ওপর সাজানো থাকে। বেসমেন্ট মেমব্রেন ব্যাপারটা কি? ধরো এরকম একটা মেমব্রেন,
তার ওপর কিন্তু এরকম সেলগুলো সাজানো থাকবে। ওকে, বেসমেন্ট মেমব্রেন। ওকে, বেসমেন্ট মেমব্রেন আবার দু রকম লেয়ার থাকে, ব্যাজাল ল্যামিনা এবং ফাইব্রাস ল্যামিনা। ওপরের লেয়ারটা ব্যাজাল ল্যামিনা যেটা পাতলা, এর নিচে আবার একটু মোটা লেয়ার থাকে যাকে বলা হয় ফাইব্রাস ল্যামিনা। তো এটা আমাদের না জানলেও চলবে, খালি এটা জানতে হবে যে এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলার কোষগুলো ভিত্তি পর্দা বা বেসমেন্টের ওপর কিন্তু এক স্তরে বা একাধিক স্তরে সাজানো থাকতে পারে। এবার কতগুলো স্তরে থাকে তার উপর ভিত্তি করে এর ভাগ আছে, আমি একটু পরে আসছি। সিম্পল, কম্পাউন্ড এবং কোনো বইতে আবার একটা থার্ড টাইপ লেখা থাকে যেটা বলা হয় গ্ল্যান্ডুলার বা গ্রন্থিময় আবরণী কলা, আমি তাতে পরে আসছি। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে যে এপিথেলিয়াল টিস্যুতে কিন্তু কোনো রক্তবাহ বা ব্লাড ভেসেল থাকে না। এখন তাহলে তোমরা প্রশ্ন করতেই পারো যে স্যার, যদি এপিথেলিয়াল টিস্যুতে রক্তবাহ বা ব্লাড ভেসেল না থাকে তাহলে এপিথেলিয়াল টিস্যুর যে কোষগুলো তারা পুষ্টি পদার্থ পায় কি করে পায়? কারণ এপিথেলিয়াল টিস্যুর তলায় থাকে কিন্তু কানেকটিভ টিস্যু। সেই কানেকটিভ টিস্যু থেকে কিন্তু ব্যাপন প্রক্রিয়ায় বিভিন্ন পদার্থের আদান প্রদান এপিথেলিয়াল টিস্যুর সঙ্গে কানেকটিভ টিস্যুর মধ্যে চলে, ফলে কানেকটিভ টিস্যুর কিন্তু ব্লাড ভেসেলের প্রয়োজন হয় না। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের এপিথেলিয়াল টিস্যুর বৈশিষ্ট্য। এবারে আমরা যাব নেক্সট সাইডে, এপিথেলিয়াল টিস্যুর টাইপস। আমি একটু ফাস্ট বলছি, তোমাদের যদি কোনো প্রবলেম হয় পজ করে নিয়ে দেখে নিও, বা আমি সরে যাচ্ছি, স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, এবার দেখবো আমরা এপিথেলিয়াল টিস্যুর টাইপস। ভিত্তি পর্দার ওপর এপিথেলিয়াল টিস্যুর কোষগুলো কতগুলো স্তরে সজ্জিত, মেইনলি তার উপর বেস করে কিন্তু এপিথেলিয়াল টিস্যুকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল এপিথেলিয়াম বা সরল আবরণী কলা, আর একটা হচ্ছে কম্পাউন্ড এপিথেলিয়াম বা যৌগিক বা স্তরীভূত আবরণী কলা। কিন্তু কোনো বইতে আবার একটা থার্ড স্পেশাল টাইপ লেখা থাকে যাকে বলা হয় গ্ল্যান্ডুলার বা গ্রন্থিময় আবরণী কলা। আমি এগুলো সম্বন্ধে পরের ভিডিওতে আসবো। আপাতত এই ভিডিওতে শুধুমাত্র আমরা সিম্পল এপিথেলিয়াল টিস্যু বা সরল আবরণী কলা নিয়ে কথা বলবো। তাহলে সরল আবরণী কলা বা সিম্পল এপিথেলিয়াম কখন বলবো? যখন ভিত্তি পর্দার ওপর আবরণী কলার কোষগুলো একটা মাত্র লেয়ার তৈরি করবে। যখন ভিত্তি পর্দার ওপর আবরণী কলার কোষগুলো একটি মাত্র স্তরে সজ্জিত থাকবে, তখন সেই আবরণী কলাকে আমরা বলবো সিম্পল এপিথেলিয়াম বা সরল আবরণী কলা। এবারে ভিত্তি পর্দার ওপর যে কোষগুলো সজ্জিত, সেই কোষগুলোর আকার আকৃতি কিরকম তার উপর ভিত্তি করে কিন্তু আমরা সিম্পল এপিথেলিয়ামকে 5 ভাগে ভাগ করতে পারি: স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার, সিলিয়েটেড এবং সিউডোস্ট্র্যাটিফাইড। আমি এক এক করে বলি, আমি এগুলো বলতে বলতে এর বাংলা টার্মগুলো বলে দেবো। স্কোয়ামাস এপিথেলিয়াম বা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে যেহেতু এরা প্রত্যেকেই সিম্পল এপিথেলিয়ামের আন্ডারে পড়বে, তার মানে প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু ভিত্তি পর্দার উপর কোষস্তর কিন্তু একটাই থাকবে, একাধিক মোটেই না। একাধিক হলে কিন্তু তাকে আমরা ফেলবো কম্পাউন্ড এপিথেলিয়ামের মধ্যে। এবারে ভিত্তি পর্দার উপর কোষগুলো যে সজ্জিত, তারা যদি পাতলা চ্যাপ্টা আঁশের মতো হয়, দেখেই বুঝতে পারছো এই কোষগুলো একদম পাতলা চ্যাপ্টা আঁশের মতো। তাহলে পাতলা চ্যাপ্টা আঁশের মতো যদি হয়, তাহলে সেই সরল আবরণী কলাকে আমরা বলবো আইসাকার আবরণী কলা, আইসাকার বা স্কোয়ামাস সিম্পল এপিথেলিয়াল টিস্যু। যদি কোষগুলোর আকৃতি এরকম হয়, অর্থাৎ ঘনকাকার হয়, মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রায় সমান, তাকে আমরা বলবো ঘনকাকার আবরণী কলা বা কিউবয়েডাল এপিথেলিয়াম। কলামনার, এর বাংলা হচ্ছে স্তম্ভাকার আবরণী কলা। দেখো কোষগুলো কিন্তু দৈর্ঘ্য প্রস্থের তুলনায় এর উচ্চতা কিন্তু অনেক বেশি, স্তম্ভের মতো লম্বা লম্বা। সিলিয়েটেড এপিথেলিয়াম, এই তিনটের কিন্তু কোনো কোষগুলোরই ফ্রি সারফেসে আমরা কোনো সিলিয়া দেখতে পাইনি। যদি ফ্রি সারফেসে সিলিয়া থাকে তখন আমরা তাকে বলবো সিলিয়েটেড এপিথেলিয়াম বা সিলিয়াযুক্ত সরল আবরণী কলা। আর সিউডোস্ট্র্যাটিফাইড আছে সিলিয়েটেডের ক্ষেত্রে, দেখো কোষগুলো কিন্তু কিউবয়েডালের মতোও হতে পারে, বা এটা যেমন কিউবয়েডালের মতো, অথবা কিন্তু কলামনারের মতোও হতে পারে। কোষগুলো কিন্তু এরকম ঘনকাকারও হতে পারে, স্তম্ভাকারও হতে পারে, কিন্তু এটার সঙ্গে এর পার্থক্য কি? এর ক্ষেত্রে কিন্তু ফ্রি সারফেসে সিলিয়া উপস্থিত। ওকে, সিলিয়া থাকলে কি হয়? বিভিন্ন পদার্থের মুভমেন্টে হেল্প করে। তো আমরা কিন্তু সিলিয়েটেড এপিথেলিয়াম দেখতে পাবো। ফিমেলদের যে ফ্যালোপিয়ান টিউব হয়, যেখানে ডিম্বাণুর কিন্তু মুভমেন্টে হেল্প করে এই সিলিয়েটেড এপিথেলিয়াম। ওকে, লাস্ট সিউডোস্ট্র্যাটিফাইড, মানে হচ্ছে বাংলায় বলা হবে ছদ্মস্তরীভূত আবরণী কলা। সিউডোস্ট্র্যাটিফাইড, ছদ্মস্তরীভূত, দেখে মনে হচ্ছে একাধিক স্তর। কেন? কারণ কোষগুলোর বিভিন্ন হাইটের, যেমন এই কোষটা, এই কোষগুলো একটু লম্বা লম্বা, কিন্তু এই কোষগুলো একটু ছোট সাইজের। ফলে এদের নিউক্লিয়াসগুলো দেখলে মনে হবে যে এটা একটা নিউক্লিয়াসের লেয়ার, তাই না? আবার এটা একটা নিউক্লিয়াসের লেয়ার।
ফলে শুধুমাত্র আপাত দৃষ্টিতে তাকালে কিন্তু মনে হতে পারে যে ভিত্তি পর্দার ওপর হয়তো কোষগুলো একাধিক স্তরে সজ্জিত, কিন্তু একাধিক স্তরে সজ্জিত নয়, একটি মাত্র স্তরেই সজ্জিত। কোষগুলোর আকার আকৃতি বা হাইট, মেনলি হাইটটা কিন্তু ডিফারেন্ট হওয়ায় দেখে মনে হচ্ছে এরা দুটো স্তরে সজ্জিত। তাহলে দেখে দুটো স্তরে সজ্জিত মনে হলো, এরা বেসিক্যালি কিন্তু একটি মাত্র স্তরে সজ্জিত। এই জন্য এদেরকে আমরা বলবো ছদ্ম স্তরীভূত কলা বা সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সিম্পল এপিথেলিয়াম। আমি পরের ভিডিও থেকে কম্পাউন্ড এপিথেলিয়াম, তারপরের ভিডিওতে আমরা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো।